আজ জানাবো দেশ এবং বিদেশের বাছাই করা তাজা সংবাদ। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 1,000 কোটি টাকার ডিল নাকি এআই এর কারসাজি? তৃণমূলের বিস্ফোরক ভিডিওর জবাবে কি বললেন হুমায়ুন কবির? আদেও কি যুদ্ধবিরতি হলো? 24 ঘন্টার মধ্যে ওলটপালট পশ্চিম এশিয়া, এবার ট্রাম্পের সামনে 3টি রাস্তা খোলা। সপ্তম পে কমিশন চালু থেকে দুর্নীতিগ্রস্তদের জেলে ভরা, পরিবর্তনের হুঙ্কার দিয়ে 6 গ্যারান্টি মোদির। এসআইআর কাণ্ডে নয়া মোড়, মুফাক্কিরুলকে 14 দিনের জেল হেফাজত, আদালতে তুঙ্গে আইনি লড়াই। লক্ষ্মীর ভাণ্ডার আংশিক টাকা ঢুকতেই জল্পনা, বাকি টাকা কি আদেও আসবে? তদন্তের জন্য জেরা করা যাবে সাজাপ্রাপ্ত সঞ্জয় ও সন্দেহভাজনদের, সিবিআইকে অনুমতি দিল হাইকোর্ট। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের মুখে সরগরম বঙ্গ রাজনীতি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। এবার সেই ভিডিওর প্রেক্ষিতে মুখ খুললেন হুমায়ুন কবির। তৃণমূলের সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে তিনি একে গভীর ষড়যন্ত্র ও এআই এর কারসাজি বলে দাবি করেছেন। উল্লেখ্য, তৃণমূলের তরফে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে মুর্শিদাবাদে বাবরি মসজিদের আবেগ ব্যবহার করে রাজ্যে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন হুমায়ুন কবির। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে হুমায়ুন কবিরের 1,000 কোটি টাকার একটি ডিল হয়েছে। এই বিপুল অর্থের বিনিময়ে তিনি রাজ্যে বিজেপির সুবিধা করে দিতে চাইছেন বলে দাবি করেছে ঘাসফুল শিবির। রাজনৈতিকভাবে না পেরে চক্রান্ত পাল্টা হুমায়ুন। তৃণমূলের এই আক্রমণের পাল্টা জবাবে হুমায়ুন কবির বলেন, রাজনৈতিকভাবে আমার সঙ্গে লড়তে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। যে ভিডিওটি দেখানো হচ্ছে তা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। তৃণমূলের অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, আমি কি এতই শক্তিশালী যে প্রধানমন্ত্রী আমাকে 1,000 কোটি টাকা দেবেন? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কেন আমাকে টাকা দেবেন? আর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি আসামে মাদ্রাসা নিয়ে কড়াকড়ি করেন, তিনি কেন হুমায়ুন কবিরকে সাহায্য করবেন? বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগের কথা অস্বীকার করে তিনি বলেন, শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে ছুঁড়ে ফেলার কথা বলেছেন। মুসলিম সমাজ আমার পাশে আছে এবং তারা আমার কথাতেই ভোট দেবে। হুমায়ুন কবিরের অভিযোগ, রাজ্য সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁর হেলিকপ্টার চলাচলের অনুমতি দিচ্ছে না। এমনকি উত্তর দিনাজপুরে আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে তাঁর সভাতেও বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। নিজের রাজনৈতিক আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, 294টি আসনের মধ্যে আমি যদি 110টি আসন পাই এবং বিজেপি 100টি পায়, তবে মোট সংখ্যা দাঁড়াবে 210। তৃণমূল, বাম ও আইএসএফ যদি বাকি 84টি আসন পায়, তবে গরিষ্ঠতার বিচারে আমি মুখ্যমন্ত্রী পদের দাবি জানাবো। নামমাত্র যুদ্ধবিরতি, এখনো পশ্চিম এশিয়ায় বারুদের গন্ধ, এখনো কমেনি যুদ্ধের ঝাঁজ, প্রাণহানিও অব্যাহত। এবার কি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তাঁর সামনে আর 3টি পথ খোলা রয়েছে। গতকাল ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টা পরেই লেবাননে এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর হামলা করেছে ইসরায়েল। পাশাপাশি প্রতিবেশী দেশগুলিতেও হামলা করেছে ইরান। এবার জল্পনা শুরু হয়েছে 2 সপ্তাহের আগেই হয়তো যুদ্ধবিরতি উঠে যেতে পারে। এই আবহে ট্রাম্পের সামনে 3টি রাস্তা খোলা রয়েছে। সেগুলি কি কি? প্রথমত, ট্রাম্প ফের যুদ্ধ শুরু করতে পারেন। দ্বিতীয়ত, কূটনৈতিক পথ বেছে নেওয়া। তৃতীয়ত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করা। যুদ্ধবিরতির আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে 10 দফা শর্ত দিয়েছিল ইরান, কিন্তু এরপরই লেবাননে ভয়ঙ্কর হামলা করে ইসরায়েল। এখন ইরানের দাবি, আলোচনার আগেই ট্রাম্প 10টির মধ্যে 3টি শর্ত ভেঙে দিয়েছেন। এরপরই ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছেন ইরান। ইরানের দাবি, প্রথমটি লেবানন প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মধ্যস্থতার সময় স্পষ্ট জানানো হয়েছিল, লেবানন সহ সব অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, কিন্তু বাস্তবে সেই শর্ত মানা হয়নি। ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালিয়েছে গতকাল। দ্বিতীয়টি হলো, যুদ্ধবিরতির পরেও ইরানের আকাশসীমায় সন্দেহজনক একটি ড্রোন প্রবেশ করে, যা পরে ফার্স প্রদেশের লার এলাকায় ভূপাতিত করা হয়। তৃতীয়টি হলো, ইরানের পারমাণবিক অধিকারে
ঘিরে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেই আধিকারিককে কার্যত অস্বীকার করেছে। ইরানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আমেরিকার কাছে পেশ করা ইরানের 10 দফা শর্তগুলি হলো ইরানের উপর ভবিষ্যতে কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নেওয়া, প্রাথমিক স্তরের সমস্ত নিষেধাজ্ঞা বাতিল, দ্বিতীয় স্তরের যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে পাশ হওয়া সমস্ত প্রস্তাব বাতিল করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইরানের বিরুদ্ধে থাকা সব প্রস্তাব বাতিল করা, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়া, পশ্চিম এশিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া, লেবানন সহ সব সীমান্তেই লড়াই বন্ধ করা। হলদিয়ার জনসভায় পরিবর্তনের ডাক দিয়ে একযোগে 6 তীর চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গবাসীকে 6টি গ্যারান্টি দিলেন তিনি। মোদীর গ্যারান্টির রাজ্যে বিজেপি সরকার তৈরির পরই সরকারি কর্মচারীদের জন্য 7ম পে কমিশন গঠন করা হবে। অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করা হবে। নারীদের উপর অত্যাচার ও ধর্ষণের সমস্ত ফাইল খোলারও গ্যারান্টি দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্নীতির অভিযোগ থাকা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মোদী। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার পর দ্বিতীয়বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার 3 জেলায় 3 সভায় রয়েছে তাঁর। প্রথম সভা করেন হলদিয়ায়। সেখানে রাজ্যবাসীকে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে 6টি গ্যারান্টি দেন তিনি। অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার গ্যারান্টি দিয়ে মোদী বলেন, দেশে শরণার্থীরা সংবিধান অনুযায়ী সাহায্য পাবেন, তবে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করা হবে। 7ম পে কমিশন নিয়ে বলেন, বিজেপি সরকার গঠনের পরই সরকারি কর্মচারীদের জন্য 7ম কমিশন পে গঠন করা হবে। সকল সরকারি কর্মচারীদের পদ্ম ফুলে ভোট দিন। তৃণমূল যে ভয়ের পরিবেশ তৈরি করেছে তা শেষ হবে। বিজেপি ভরসার বাতাবরণ আনবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। যে কোনো কাজের জন্য সরকারি সিস্টেম সাধারণ মানুষের কাছে জবাবদিহি করবে। দুর্নীতি তথা মেয়েদের উপর হওয়া অত্যাচার, ধর্ষণের সমস্ত ফাইল ফের খোলা হবে। দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে। মন্ত্রী হোক বা নেতা, কাউকে রেয়াত করা হবে না। আইনি বিচার করবে। সংবিধান মেনে শরণার্থীদের আশ্রয় এবং অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য 7ম পে কমিশন লাগু করা হবে। অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার গ্যারান্টি দিয়ে মোদী বলেন, দেশে শরণার্থীরা সংবিধান অনুযায়ী সাহায্য পাবেন, তবে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করা হবে। 7ম পে কমিশন নিয়ে বলেন, বিজেপি সরকার গঠনের পরই সরকারি কর্মচারীদের জন্য 7ম কমিশন পে গঠন করা হবে। সকল সরকারি কর্মচারী পদ্ম ফুলে ভোট দিন। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলের কোনো নেতা আইন থেকে বাঁচতে পারবে না। সবাইকে জেলে ভরা হবে। মালদাহে এসআইআর সংক্রান্ত অশান্তি ও অবরোধ কাণ্ডে ধৃত মোফাক্কিরুল ইসলামকে ঘিরে নতুন মোড় নিল তদন্ত। এদিন মালদা জেলা আদালতে তাকে পেশ করা হলে আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় এবং আগামী 17 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য হয়। শুক্রবার যেখানে তাঁর পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি, সেখানে এদিন প্রায় 200 জন আইনজীবী তাঁর হয়ে সওয়াল করতে এগিয়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এদিন কড়া নিরাপত্তার মধ্যে মোফাক্কিরুল ইসলাম সহ অন্যান্য ধৃতদের আদালতে আনা হয়। ধৃতদের মধ্যে মোথাবাড়ি বিধানসভার আইএসএফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরির নামও রয়েছে। সূত্রের খবর, এনআইএ ইতিমধ্যে মোট 12টি মামলার তদন্তভার গ্রহণ করেছে। এর মধ্যে 8টি মামলা মোথাবাড়ি থানায় এবং বাকি 4টি কালিয়াচক থানায় দায়ের হয়েছে। তবে এদিন আদালতে মোফাক্কিরুল ইসলামকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য এনআইএ কোনো আবেদন করেনি। আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোফাক্কিরুল ইসলাম দাবি করেন, ভোটারদের নাম তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং তিনি যে কোনো কেন্দ্রীয় সংস্থার তদন্তে আইনে সহযোগিতা করবেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, মোথাবাড়ির ঘটনায় তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে এবং তিনি বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। তাঁর পক্ষে সওয়াল করা আইনজীবী সন্টু মিয়া জানান, মোফাক্কিরুলকে ভিন্ন একটি মামলায় জড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট তদন্তের কেস ডায়েরি আদালতে পেশ না হওয়ায় বিচারক তাকে 17 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে অশান্তির মামলায় এনআইএ তদন্ত চালালেও এই নির্দিষ্ট মামলায় হেফাজতের আবেদন না করায় বিষয়টি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। এখন আগামী শুনানির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়লেও এপ্রিলে অনেক উপভোক্তা মাত্র 500 টাকা পেয়েছেন। এই ঘটনায় রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনুমান প্রযুক্তিগত কারণেই সমস্যা হতে পারে এবং বাকি টাকা শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকবে বললেন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। এই সময় মমতা সরকার জয়ের লক্ষ্যে একের পর এক ভাতা চালু করছে। সদ্য বেকার যুবকদের জন্য যেমন চালু হয়েছে যুবসাথী, তেমনই বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার পরিমাণ। অনেকেই মনে করেন এই লক্ষ্মীর ভাণ্ডারই হলো মমতা সরকারের জয়ের চাবিকাঠি। কিন্তু বর্তমানে প্রশ্নের মুখেই লক্ষ্মীর ভাতা, কারণ এখন পুরো টাকা পাচ্ছে না রাজ্যবাসী। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একাধিক ভাতা চালু করেছে, যার দ্বারা উপকৃত হচ্ছেন বহু সাধারণ মানুষ। এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্প। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসাবে সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তফসিলি মহিলারা 1700 টাকা করে পান, কিন্তু এপ্রিলে মাত্র 500 টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। এরপরই প্রশ্ন উঠছে এই ভাতা নিয়ে। অনুমান করা হচ্ছে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এমন ঘটনা ঘটেছে। এই সমস্যা বেশ কিছু গ্রাহকের সঙ্গে হয়েছে। আবার অনেকেরই অ্যাকাউন্টে মার্চের শেষে ঢুকেছে অগ্রিম 1000 টাকা, আবার এপ্রিলে ঢুকেছে বাকিটা। প্রতি মাসে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যায় লক্ষ্মীর ভাণ্ডার টাকা, কিন্তু কেন এই মাসে পুরো টাকা একসঙ্গে ঢোকেনি তা নিয়ে প্রশ্ন সকলের মনে। তবে বিশেষজ্ঞরা অনুমান করছেন দেরিতে হলেও এই মাসেই মিলবে বাকি টাকা। আরজি করে সেই অভিশপ্ত রাতের রহস্য ভেদে সিবিআইয়ের সামনে নতুন জানালা খুলে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে ওই মামলার তদন্তে গোয়েন্দারা চাইলে নতুন করে যে কোনো সন্দেহভাজনকে জেরা করতে পারবেন। প্রয়োজনে বর্তমানে সাজাপ্রাপ্ত আসামিকেও ফের জিজ্ঞাসাবাদ করার পথ প্রশস্ত করল আদালত। 2024 সালের 9ই আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। পরদিনই পুলিশের জালে ধরা পড়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। পরে উচ্চ আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। চলতি বছরের 20 জানুয়ারি শিয়ালদা আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের সাজা দিলেও তদন্তের গভীরতা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার মা বাবা। সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন। সেই আইনি লড়াই সুপ্রিম কোর্ট ঘুরে ফিরে আসে হাইকোর্টের আঙিনাতে। বস্তুত নির্যাতিতার মাকে এবারের ভোটে পানিহাটি থেকে প্রার্থী করেছে বিজেপি। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল এই সংক্রান্ত আবেদন শুনবে হাইকোর্ট। সেই প্রেক্ষিতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আদালতের পর্যবেক্ষণে যে বিষয়গুলি উঠে এসেছে তা হল, রাজনৈতিক ও আইনি মহলের মতে এই নির্দেশের ফলে আরজিকর কাণ্ডের নেপথ্যে থাকা তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র বা অন্য কারো যোগসাজশ ছিল কিনা তা খুঁজে বের করা সিবিআইয়ের কাছে অনেক সহজ হলো। কারাবাস শুরু হওয়ার পর এখন কি নতুন কোনো তথ্য সিবিআইয়ের হাতে আসবে, সেটা সময়ই বলবে।